নমস্কার, কিষাণ বাণীর আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। আজ কিষাণ বাণীতে আমরা একটা অত্যন্ত জরুরি বিষয় নিয়ে কথা বলবো মাটিতে জৈব কার্বনের অভাবজনিত সমস্যা ও তার প্রতিকার। এ বিষয়ে আমাদের সঙ্গে কথা বলতে, আমাদেরকে উপযুক্ত পরামর্শ দিতে আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর সৌমি গোস্বামী। ডক্টর গোস্বামী, আপনাকে আমাদের এই আসরে স্বাগত জানাই। নমস্কার। জৈব কার্বন মাটিতে, এটার অভাব নিয়ে আমরা কথা বলছি। কেন বলছি? আগে তো আমরা এইসব নিয়ে কথা বলতাম না, আজকে বলছি। ব্যাপারটা কি সত্যি এই রকম একটা খারাপ জায়গায় এসে পৌঁছেছে? এই বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের উপস্থিত হতে হয়েছে, মানে কিছু না কিছু সমস্যা তো তৈরি হয়েছেই। তো মাটিতে জৈব কার্বন বলতে, জৈব কার্বনই মাটির প্রাণ, আর মাটি হচ্ছে খাদ্য উৎপাদনের প্রধান উৎস। এবং আজকে যে আমরা আলোচনা করছি তার একটাই কারণ, যে জৈব কার্বন মাটিতে যতটা থাকার কথা ছিল, অর্থাৎ 10 থেকে 15% জৈব কার্বন যদি মাটিতে থাকে বা থাকতো, তাহলে আমরা সেটাকে বলতে পারতাম বা পারি যে মাটি হচ্ছে সুন্দর আছে, মাটি ভালো, যেখানে চাষবাসের জন্য উপযোগী। এবং সেই উর্বর উপযোগী জমি থেকে যদি জৈব কার্বন কমতে কমতে একটা এমন সময়ে এসে পৌঁছায় যেখানে যাই চাষি ভাইরা প্রয়োগ করুক না কেন, অনেকেই বলছেন যে আমরা এত কেজি সার দিয়েছি, এত ডিএপি দিয়েছি, এত 10-26-26 বা যে কোনো সারই দিচ্ছি, আমরা বিভিন্ন লিকুইড স্প্রে করছি, কিন্তু কিছুতেই আশানুরূপ ফল হচ্ছে না। তার একটাই কারণ, এই যে জৈব কার্বন, যেটা মাটির নিজস্ব জিনিস, সেটি 10 থেকে 15%-র বদলে 0.5 থেকে 1 কি ম্যাক্সিমাম 2% এসে উপস্থিত হয়েছে। বিশেষত আমাদের এই যে বন্ধুর কাঁকুড়েও লাল মাটি এলাকা, যেগুলো বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের যে অংশ, সেখানে জৈব কার্বনের হার খুবই কম এবং এখন বর্তমানে নেই বললেই চলে। তো এই পরিস্থিতিতে অবশ্যই আমাদেরকে কেন কমে যাচ্ছে, এটা কিভাবে আটকাতে পারি, জৈব কার্বনকে আমরা কিভাবে মাটিতে আরও বৃদ্ধি করতে পারি, আবদ্ধ করতে পারি, সেই নিয়ে আমি আলোচনা করতে পারলে খুবই খুশি হব। এই যে জৈব কার্বন কথাটা বলছি, এটা এত গুরুত্বপূর্ণ বলছি, আসলে বিষয়টা কি আমাদের একটু যদি বুঝিয়ে বলেন যে জৈব কার্বন কি এবং এটার এত গুরুত্ব কেন? জৈব কার্বন হচ্ছে মাটির একটি ভাগ। প্রথমেই জানতে হবে মাটি কী নিয়ে গঠিত। মাটিতে 3টি অংশ থাকে, 1 হলো জৈব কার্বন, 2 মাটির হাওয়া, আর 3 হলো মাটির জল। এবার মাটির জৈব কার্বন বা জৈব বস্তু যদি না থাকে, মাটির সেখানে আর কোনো অস্তিত্ব নেই। শুধু হাওয়া আর জল নিয়ে তো একটা কোনো গঠন হয় না। তো জৈব কার্বন হচ্ছে জৈব বস্তু, যেটা ফসলের ফলনের জন্য একটি উপযোগী খাদ্য, যেটা ছাড়া গাছ কোনোভাবেই ফলন দিতে পারে না। তার মানে এটা একটা অবশ্যম্ভাবী এবং অত্যাবশ্যক একটি মৌল বা যৌগ, যেটা কিনা গাছের জন্য অত্যন্ত দরকার। সেজন্য আমরা এটা নিয়ে এত চিন্তিত। আগে তো এত সমস্যা ছিল না, জৈব কার্বন তো ছিল। আস্তে আস্তে এই যে জৈব কার্বন কমে যাওয়া, এটা কেন হলো? আগে যারা চাষবাসের সাথে যুক্ত ছিলেন, ফসলের যে অবশিষ্টাংশ, খড় পাতা বা রান্নাঘরের শাকসবজি যা কিছুই মাটিতে ফেলে দিতেন, মাটিতে মিশিয়ে দিতেন। বা অনেক সময় কি করতেন, যে শুধু খামারের যে তৈরি হচ্ছে সার, সেই সার মাটিতে প্রয়োগ করতেন। এখন এই আমাদের ক্রমবর্ধমান যে জনসংখ্যা, সেই জনসংখ্যার সঙ্গে খাদ্য উৎপাদনটাকে বাড়াতে গিয়ে অত্যাধিক হারে রাসায়নিক সার দিতে হচ্ছে। এবং এই রাসায়নিক সার দিতে দিতে কি হচ্ছে, যে মাটির ভারসাম্য হারিয়ে ফেলছে, মাটির জৈব কার্বনটা কমে যাচ্ছে। এখন আগেকার দিনে কি হতো, আগেকার দিনে এত বিপুল জনসংখ্যা ছিল না, জনসংখ্যাও কম ছিল, খাবার উৎপাদনের চাহিদাও কম ছিল। এই উৎপাদনের চাহিদা যা ছিল তার সাথে কিন্তু মানুষ জৈব জিনিসের উপরে বেশি নির্ভরশীল ছিল। সেই নির্ভরশীলতা এখন আস্তে আস্তে কমে যাচ্ছে এবং মানুষ অনেক বেশি, খুব অল্প সময়ের মধ্যে যে কোনো জিনিস হাসিল করে নিতে চাইছে। তো মানুষ স্বল্প সময়ে অনেক বেশি ফলনের জন্য রাসায়নিকের দিকে ঝুঁকছে এবং মানুষ অত্যাধিক বেশি হারে চাষের যন্ত্রপাতি ব্যবহার করে রাতারাতি বিপ্লব ঘটিয়ে দিতে চাইছে। সেই কারণে কি হচ্ছে, আমাদের এই বর্তমানে সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এই যে নিবিড় চাষ, বিশেষ করে এই যে এত বেশি ধানের চাষ, একবার আমন চাষ, তারপরে আবার বড় চাষ, এত ভারী ভারী যন্ত্র ব্যবহার, এগুলোই কি একটা বড় কারণ? অবশ্যই ভারী যন্ত্রপাতি বলুন বা হালকা যন্ত্রপাতি বলুন, যন্ত্রপাতির ব্যবহার মাটিতে করছি মানে আমি মাটির জীবাণু, মাটির যে পৃথিবী, মাটির যে জগৎ, তাকে আমরা ডিস্টার্ব করছি, তাকে আমরা নাড়াচাড়া করছি। এখন কি হচ্ছে, কার্বন মানে জৈব কার্বন তো মাটিতেই আছে,
আমরা যত মাটির মধ্যে ভারী যন্ত্রপাতি ব্যবহার করছি, জৈব কার্বনগুলো যন্ত্রপাতির আঘাতে ভেঙে বাতাসে মুক্ত হয়ে যাচ্ছে। কার্বন যদি বাতাসে মুক্ত হয়, সেটা কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, এরকম বিভিন্ন ক্ষতিকারক গ্যাসে পরিণত হচ্ছে, যেগুলো বিশ্ব উষ্ণায়ন, জলবায়ুর পরিবর্তনের কারণ হয়ে দাঁড়াচ্ছে। যে কোনো চাষের চেয়ে ধান চাষে কার্বনের পরিমাণ কমে যায়, এটি কি সত্যি? কিছুটা হলেও সত্যি, অবশ্যই। কেন, ধান চাষে আমাদের যন্ত্রপাতির প্রয়োগটা অনেক বেশি। আমন ধান চাষে বা বোরো ধান চাষে আমরা যে চাষ পদ্ধতিটা করে থাকি, সেটা জমি কাদা করা। এটা ইংলিশে একটা শব্দ আছে যে পাডলিং। এখন এই কাদা করার জন্য আমরা কি করি, জমিতে অনেকটা বেশি জল দিয়ে তাতে লাঙল চাষ করি বা ট্রাক্টর চাষ করি। তার ফলে জমি অনেক বেশি মিহি হয় এবং কর্দমাক্ত হয়। তো এই বেশি কাদা করার জন্য আমরা বেশি ভারী যন্ত্রপাতি ব্যবহার করে থাকি। তার ফলে কি হয়, বেশি মাটির কার্বন ভেঙে যাচ্ছে। এখন অন্যান্য যে চাষগুলো, তাতে তো এই কাদা করে চাষের প্রবণতাটা কম। ধানে যেহেতু এই কাদা করে চাষের প্রবণতা বেশি, ধান গাছ তো প্রচুর জল খায়, তো এই ধান গাছের যে প্রচুর জলের প্রয়োজন, সেটা রাখার জন্য মাটিকে এমনভাবে চাষ দেওয়া হয় ভারী যন্ত্রপাতি দিয়ে, যাতে মাটিতে জল থাকে। তো এই যন্ত্রপাতির ব্যবহার কোনো না কোনো কারণে, জল খাওয়ানোর জন্য হোক কিংবা মাটি কর্দমাক্ত করার জন্য হোক, বেশি যন্ত্রপাতির ব্যবহার। আর এই যন্ত্রপাতির ব্যবহারের জন্যই ধান চাষ অন্যান্য ফসলের থেকে বেশি কার্বন মাটি থেকে ধ্বংস করে চলেছে। হ্যাঁ, চাষি বন্ধুরাও কিন্তু জানেন যে গ্যাস হয় ধানের জমিতে, এবং সেটা মূলত মিথেন হয়। মিথেনও তো মাটির কার্বনের সঙ্গে হাইড্রোজেন বিক্রিয়া করে মিথেন গ্যাস হিসেবে বেরিয়ে যাচ্ছে। একদমই তাই। ধান চাষে কিন্তু শুধু যে কার্বন নির্গত হচ্ছে তা নয়, ধান চাষের জন্য যে বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী কার্বন ছাড়াও মিথেন, সেটা হচ্ছে এই কারণেই, ধানের যে জমি, সেখানে ক্রমাগত জল ধরে রাখার জন্য কি হচ্ছে, যে অক্সিজেনের অনুপস্থিতি ঘটছে। তার ফলে মিথেন গ্যাস প্রোডাকশন হচ্ছে। বিশ্ব উষ্ণায়নের জন্য কার্বন ছাড়াও মিথেন দায়ী। আর এই যে মিথেনটা বেরিয়ে যাচ্ছে, মানে তো সে তো মাটির কার্বনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত করে বেরিয়ে যাচ্ছে। তার মানে মাটির কার্বনটা তো মিথেন হিসেবে বেরিয়ে গেল, অর্থাৎ মাটির কার্বন তো কমে যাচ্ছে। একদমই তাই। পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে কিন্তু মাটির কার্বন মিথেনের সঙ্গেই বেরিয়ে যাচ্ছে। তার মানে ধান চাষের মাধ্যমে দুই ধরনের গ্যাস কিন্তু আমরা বের করে দিচ্ছি, এবং সেটা পরিবেশে ভারসাম্য নষ্ট করছে, বিশ্ব উষ্ণায়ন সৃষ্টি হচ্ছে। আর বিশ্ব উষ্ণায়ন সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ছে, বৃষ্টি কমে যাচ্ছে বা বৃষ্টি অনিয়মিত হচ্ছে, সেটাও তো শেষমেশ ফসলের ক্ষতি করছে। একদম। বিশ্ব উষ্ণায়ন করছি আমরা জৈব কার্বনকে ধ্বংস করে। আবার এই যে জৈব কার্বন বাতাসে মিশে যে ক্ষতিকারক গ্যাস তৈরি করলো, সেটা বিশ্ব উষ্ণায়ন করলো, বাতাসের তাপমাত্রা বাড়িয়ে দিল। সেই তাপমাত্রার জন্য আবার কি হচ্ছে, গাছপালা, যে কোনো ফসলের ব্যবহার বদলে যাচ্ছে। বৃদ্ধির জন্য তার যেরকম তাপমাত্রা প্রয়োজন ছিল, সেই তাপমাত্রায় গাছ কাজ করছে না। বিভিন্ন নতুন জাতের প্রয়োজন হয়ে পড়ছে। আগে এরকম ছিল না, প্রত্যেকটা আলাদা আলাদা জায়গার জন্য আলাদা আলাদা জাত। এই তাপমাত্রা বৃদ্ধির জন্য ফসলের ব্যবহারটাও আস্তে আস্তে বদলে যাচ্ছে। তাহলে এত যে সমস্যা, এর সমাধান কি? সমাধান আমাদের ঘরেই আছে। খুব সাধারণ কিছু সমাধান আমি বলতে পারি চাষি বন্ধুদের জন্য, যে প্রথমেই আপনাদের যেটা করতে হবে, সেটা আপনারা নাড়া পোড়াবেন না। ধানের খড় বলুন বা যে কোনো ফসলের যে অবশিষ্টাংশ, সেইগুলোকে আপনাদের জমিতেই ফেলে দিতে হবে, জমিতেই রেখে দিতে হবে। এখন বাজারেও খুব অল্প দামে কিছু ডিকম্পোজার পাওয়া যায়, মানে সেই ফসলের অবশিষ্টাংশ পচানোর খুব অল্প দামেই কিছু কেমিক্যাল পাওয়া যায়, সেগুলো আপনি মিশিয়ে পচিয়ে দিতে পারেন। না হলে আপনি ওগুলো সাধারণত অবশিষ্টাংশ মাটিতেই দিয়ে দিন, সেগুলো আস্তে আস্তে দিনের পর দিন মাটিতেই পচতে থাকবে। 1 নাম্বার। 2 নাম্বার হলো, আপনারা সবুজ সার চাষ করুন, যেরকম ধইঞ্চে, শন, যে কোনো ডাল জাতীয়, শিম্বি জাতীয় গাছ চাষ করুন। তার ফলে কি হবে, যে মাটিতে অনেকটা বেশি জৈব বস্তু যোগ হবে। এছাড়া আপনি ধান চাষে ক্রমাগত জল ধরে না রেখে, কখনো জল দিন, কখনো প্রয়োজন হলে তখন জল দেবেন, তারপরে জল বের করে দিন, এই রকম প্রথা করতে পারেন। আর সব থেকে যেটা উপযোগী, সেটা হচ্ছে জৈব সারের ব্যবহার আপনি বৃদ্ধি করুন। যা কিছুই আপনার খামারের বর্জ্য, আপনার রান্নাঘরের যা বর্জ্য আছে, সেটাকে পচান, সার গর্ত তৈরি করুন। প্রত্যেকের বাড়িতে, প্রতিটা চাষি ভাইয়ের বাড়িতে সার গর্তের খুব প্রয়োজন। সেই সার গর্তে আপনি নিজে জৈব সার বানান এবং মাটিতে প্রয়োগ করুন। যত আপনি কেঁচো সার, জৈব সার, খামার সার দেবেন, তত আপনার মাটি জৈব কার্বনে সমৃদ্ধ হবে। তো আরও যেগুলো আপনি ফসলের সঙ্গে সঙ্গে ফসলের পাশে কিছু বড় বৃক্ষ জাতীয় গাছ লাগান। বৃক্ষ জাতীয় গাছ অনেক বেশি কার্বন ধরে রাখতে সাহায্য করে। তো এই ধরনের কিছু বনসৃজন, ফসলের নাড়া না পোড়ানো অবশিষ্টাংশ যোগ করা, সবুজ সারের চাষ করা, কিছু সামান্য কিছু আপনি যদি সচেতন হন, তবেই বিশ্ব বাঁচবে এবং আপনার ফসল
ভালো ফলন দেবে। জমিকে ঢেকে রাখার একটা ভালো পদ্ধতি আছে বিভিন্নভাবে, সেটাও তো আমরা ব্যবহার করতে পারি। অবশ্যই, যেটাকে আমরা বলি যে ঢাকনা ফসল বা কভার ক্রপ, এইটা খুবই একটি ভালো উপায়, যেটা আপনি যে কোনো আচ্ছাদন মাটিতে কি হবে, আমি যে কোনো ফসল চাষ করে বা যে কোনো ফসলের অবশিষ্টাংশ দিয়ে ঢেকে দিলে সেই জায়গা থেকে কার্বন এমিশনটা মানে কার্বন নির্গত হওয়াটা কমে যাবে। এটিও অবশ্যই একটা অত্যন্ত উপযোগী, যে কার্বনকে আবদ্ধকরণ করে রাখতে পারে। ফসল চক্র, সেটাও তো একটা খুব বড় জায়গা। খরিফ মরশুমে আমি ধান করলাম, আবার আমি রবি মরশুমে ধান করছি, আবার আমি গরমে ধান করছি, বা আমি যেটা করছি সেই আলু করছি তো আমি আলুই করে যাচ্ছি। তো এরকম না করে আমি ফসলের শস্যাবর্তন, আমি এখন ধান জাতীয় লাগালাম তো আমি পরে ডাল লাগাবো, তো আমি পরে আবার সবজি লাগাবো, এরকমভাবে আমরা যত শস্যাবর্তন করব তত কিন্তু মাটিতে কার্বন যোগ হতে থাকবে। মানে মাটি থেকে যদি কার্বন নির্গত হয়ে যায় আবার কার্বন যোগ হবে, তো শস্যাবর্তনটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করবে। আর এটার সাথে সাথে আমি আরও যোগ করতে চাই চাষি বন্ধুদের জন্য, যে এখন বাজারে উপযোগী একটি রেডিমেড জৈব কার্বনের উৎস হচ্ছে বায়োচার বা কার্বন চার, সেটাকে আপনারা ব্যবহার করতে পারেন। সেটা একটু হয়তো খরচ সাপেক্ষ, খুব বিশালও না। ধানের খড়, কাঠ, পাতা, গোবর এগুলোকে অক্সিজেনের অনুপস্থিতিতে পুড়িয়ে আমরা কার্বন তৈরি করি, সেই কার্বনকে আমরা মাটিতে মেশাতে পারি, তাতে মাটির জল ধারণ ক্ষমতা, মাটির গঠন ভালো হয় এবং মাটি কিন্তু জৈব কার্বনের পরিমাণ অনেকটা বৃদ্ধি পায়। তো এটা এটা কতটা পরিমাণ মেশাতে হয়, কত জমিতে কতটা পরিমাণ? হ্যাঁ, আমি এটা বলতে চাই যে 10 টন যদি আমরা কম্পোস্ট ব্যবহার করি, তার সাথে আমরা 4 টন বায়োচার ব্যবহার করতে পারি। 10 টন যে কোনো খামার সার বা কম্পোস্ট, কেঁচো সারের সাথে আপনি 4 টন মেশালে কি হবে, যে ওটা মিনিমাম যতটা জৈব কার্বনের দরকার ছিল ততটা পরিমাণ আমরা দিতে পারি, তার বেশিও দিতে পারি, কিন্তু সেটা কৃষক বন্ধুর জন্য মানে সাশ্রয়ী হবে না, সে কারণে আমরা মিনিমাম 4 টন দিতে বলবো 10 টনের সাথে। ডক্টর গোস্বামী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ এই যে সমস্যাটা আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, মাটিতে জৈব কার্বনের অভাব এবং তার ফলে বিভিন্ন সমস্যা, সেটা আমাদের বুঝিয়ে বলবার জন্যে, বিস্তৃতভাবে বলবার জন্যে, আশা করব এই আলোচনার পর চাষি বন্ধুরা ভাববেন যে সমস্যাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন মানে যে কথাগুলো আপনি বললেন সেইভাবে চাষবাস করবেন। এই আশা রেখে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে কিষাণ বাণীর প্রথম পর্যায়ের আলোচনা এখানেই শেষ করছি। নমস্কার চাষি বন্ধুরা, কিষাণ বাণী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এসেছি বোলপুর শ্রীনিকেতন ব্লকের অন্তর্গত বাহিরি গ্রামে। আমরা পেয়েছি একজন সফল চাষি বন্ধুকে, যিনি সারা বছর ধরে চাষবাসের সঙ্গে যুক্ত আছেন এবং চাষবাসই তার প্রধান জীবিকা। আজকে বিকল্প চাষ হিসেবে তিনি মাশরুম চাষ করছেন, বর্ষাকালীন যে পোয়াল মাশরুম সেটাও চাষ করেছেন, এবং এই পরবর্তী যেটা শীতকালীন আমরা ওয়েস্টার মাশরুম সেটাও কিন্তু চাষ তিনি শুরু করে দিয়েছেন। এবং এই কম জায়গার মধ্যে কম সার ব্যবহার করে জৈব পদ্ধতিতে কিভাবে মাশরুম চাষ করা যায় সেই অভিজ্ঞতার কথা আজকে আমরা চাষি বন্ধুর কাছে শুনবো। আপনার নাম? নমস্কার, আমার নাম অমিত ঘোষ। আমি বাইরি 500 গ্রাম পঞ্চায়েতের, গ্রাম হচ্ছে গোলুন্দি গ্রাম। আপনার কাছে জানবো যে আপনি তো মাশরুম চাষ করেছেন এবং ওয়েস্টার মাশরুম চাষ করবেন, তো এই বিকল্প চাষ মাশরুম এটা হঠাৎ আপনি বেছে নিলেন কেন? কারণ আমি এই কারণে বেছে নিলাম যে অনেক সবজিতে আপনার চাষ করছি কিন্তু প্রফিট হচ্ছে ঠিকভাবে বা হচ্ছে না। আর মাশরুমটা কি, মাশরুমটা পুরোটাই অর্গানিকভাবে চাষ হচ্ছে, এর মধ্যে কোনো কীটনাশক বলুন বা যে কোনো সাইড ইফেক্ট ওষুধ আমরা ব্যবহার করি না। এর মধ্যে জাস্ট চুন দিয়ে আমরা খড়টাকে ভেজাই, আর এই ভেজানোর ফলে কি আর এটা পুরো অর্গানিক হচ্ছে। আর এর মাশরুমটা কি আপনার 10 টাকা খরচা হলে আপনার 30 টাকা সলিড প্রফিট হচ্ছে। ঠিক আছে, মানে আপনার মাশরুম চাষের মধ্যে যে সবজির মধ্যে আমরা ধরছি, কিন্তু এই চাষটা যতটা পরিমাণে লাভজনক অন্য সবজিতে কিন্তু লাভ নেই। এর জন্য আমি নতুনত্ব দেখলাম যে না, মাশরুম চাষটা ভালো জিনিস, এটা মানে খেলেও আমার শরীরের পক্ষেও খুব উপকারিতা। আমি যদি 5 জনকে করাতে পারি চাষটা, সেই ব্যক্তিগুলো যদি চাষ করে তারাও যদি বাড়িতে নিজেরা খায় তারাও সুস্থ থাকবে এবং আরও 2-4 জনকে খাওয়াতে পারবে। সে যদি টুকটাক বিক্রি করে, বিক্রিও করা হবে এবং তার সংসার ভালোভাবেই চলে যাবে, অসুবিধা নেই। তো আমি এর জন্যই মাশরুম চাষটা এই মুহূর্তে বেছে নিয়েছি। দেখুন, আমি এখন এই মুহূর্তে পোয়াল মাশরুম চাষ করেছি, এটা আমি প্রচুর পরিমাণে প্রোডাকশন পেয়েছি।
ঠিক আছে, তো এটা আমি বৈশাখ মাস থেকে শুরু করেছি, এখনো অবধি হচ্ছে এই দেখুন। প্লাস আমি প্রচুর টাকা এর মধ্যে আমি প্রফিট করেছি। এবং পাশে ওই দেখুন সাইডে আমার ওয়েস্টার মাশরুম লাগানো আছে। ওয়েস্টারটা আমার অলরেডি মানে প্রোডাকশন শুরু হয়নি, দুর্গাপুজোর পর থেকে শুরু হবে, কিন্তু এখন আমার বোয়ালা মাশরুম ওই দেখুন ফুটে আছে, অলরেডি আমার এখন সেল হচ্ছে। ওয়েস্টারটাও আমার সেল হবে দুর্গাপুজোর পর থেকে। তো এটা অর্গানিক, পুরোপুরি অর্গানিক, এটা আমি পুরোপুরি অর্গানিকভাবে চাষ করছি। তো এই যে অর্গানিক ভাবে চাষ করছেন জৈব পদ্ধতিতে, বাড়িতে গবাদি পশু আছে? না, জৈব সার এখানে কিছু ব্যবহার করতে হয় না। খড়ের মধ্যে যে খাবারটা আছে ওই খাবারটাই এই মাশরুম শোষণ করে। এবার আমরা কি করি, খড়টাকে শোধন করার জন্য ওই চুন জলে ওটাকে আমরা 5 থেকে 6 ঘন্টা জলে ভিজিয়ে রাখি। তারপর ওটাকে তুলে জলটাকে একটু শুকিয়ে নিয়ে তারপরে আমরা এই দেখুন বেড হিসেবে যেভাবে লাগানো আছে এইভাবে লাগাই। এর মধ্যে আমরা খাবারটা দিই শুধু ওই ভুট্টার গুঁড়ি দিই আর আপনার বেসন দিই, এটাই ওই মাশরুমের খাবার। আর অর্গানিকভাবে এইভাবেই চাষ করি, এর সাথে কোনো পেস্টিসাইড বা যে কোনো ওষুধ আমরা ব্যবহার করি না। এই যে ওয়াল ছাতু চাষ করেছেন, প্রচুর টাকা রোজগারও করছেন, স্বনির্ভর হয়েছেন, এর বাজারজাতকরণে কোনো সমস্যা? বাজারজাত বলতে আপনার এই পোয়াল মাশরুমটা আমি পাচ্ছি আপনার 300 টাকা কিলো পাইকারি। খরচ বাদ দিয়ে কিরকম লাভ হয়? খরচ বাদে আপনার এই যে এক একটা বেড দেখছেন, এই বেডগুলো আমার এক একটা বেডে খরচা হয়েছে ওই 115 থেকে 20 টাকা করে খরচা হয়েছে। এবার এক একটা বেডে আমি মাল পাচ্ছি 800-900 করে মাল পাচ্ছি আচ্ছা, এক একটা বেডে। এবার ধরুন আমার একটা বেডে ওই 140 থেকে 35 টাকা লাভ আছে। এইটা আপনার অ্যাকচুয়ালি 12 দিনে ফসল। এরকম প্রোডাকশন কোনো সবজিতে দিতে পারবেন আপনার, মানে মাশরুম 12 দিনে আপনি আজ থেকে লাগাবেন, 12 দিনের মধ্যে আপনার বাজারজাত হয়ে যাবে। ওই বেডটা থেকে আপনার মিনিমাম 700-800 মাল হবেই। আর এর গুণাগুণও বেশি, চাহিদাও প্রচুর। গুণাগুণ প্রচুর, চাহিদাও প্রচুর। ওয়েস্টারের থেকে পোয়ালটার চাহিদা বেশি। এর মানে গুণাগুণটা হয়তো একই, কিন্তু চাহিদাটা প্রচুর, মানে এর থেকে টেস্টি বেশি। এই মাশরুমটা পছন্দ করে অনেকে বেশি। আর আগে যেহেতু পোয়ালের বীজটা আমরা এখানে লোকালে পাওয়া যেত না, এখনও পাওয়া যাচ্ছে না, যদিও আমার বীজটা আসছে, আমরা উড়িষ্যা থেকে বীজটা আসছে। তো পোয়ালটা সত্যিই খুব লাভজনক চাষ, মাশরুম চাষটাই পুরোটাই লাভজনক চাষ। আর এখন মানে সারা বছরই চাষ হচ্ছে। আগে আমরা সারা বছর চাষ হতো না, শুধু ওয়েস্টারটাই নিয়ে পড়ে থাকতাম। ওয়েস্টারটা ওই 3-4 মাস হতো, তারপর সারা বছরই চাষিরা ভাবতো কী করব। কিন্তু এখন চাষিদেরকে ভাবার কোনো দরকার নেই, এখন সারা বছরই হচ্ছে, মানে পোয়ালটা হচ্ছে, মিল্কি হচ্ছে, ওয়েস্টার হচ্ছে। হ্যাঁ, সারা বছরই অল্টারনেটভাবে চাষ সে করতে পারবে। একদমই ঠিক, মানে কম জায়গার মধ্যে কম জায়গার মধ্যে কম পরিশ্রমের মধ্যে। হ্যাঁ, বাড়িতে মহিলারাও এই চাষটা করতে পারেন। ঠিক আছে, যে ছেলেরা এটা তো সাইড বিজনেস বললেও হবে, যে সারাদিন সে অন্য কিছু কাজ করলো, সকাল বিকাল 2 টাইম একটু মানে ফার্মের নজর দিলেও বা শ্রম দিলেও হবে। আর এক্সট্রা যে সারাদিন ওর পিছনে আমাকে পরিশ্রম দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা, আমরা এখন বর্ষাকালে দেখতে পাই গ্রামগঞ্জে সার রয়েছে, সেখানে কিন্তু দেখেছি যে পোয়াল ছাতুর আমরা দেখতে পাই। এটার মধ্যে আপনি যে একটা চাষ করছেন পুরোপুরি অর্গানিক ভিত্তিতে, এর মধ্যে কোনো কি পার্থক্য আছে না একই রকম সুস্বাদু? না, সুস্বাদু একই, কিন্তু পার্থক্যটা একটাই হচ্ছে ওই যেটা খড়টা পচে যেটা হচ্ছে ওইটা কিন্তু কম হয়। আর আগে যে হারে হতো এখন কিন্তু হচ্ছে না। এই কারণে হচ্ছে না, কারণ খড়ের মধ্যে অনেক রকম কীটনাশক দেওয়া থাকে, তো তার জন্য খড়ের যে খাদ্য গুণাগুণটা থাকে সেটা মাশরুম ঠিকঠাকভাবে পাচ্ছে না। তার জন্য দেখবেন এখন আর আশেপাশে কোথাও হচ্ছে না। ওই জন্য আমরা অর্গানিকভাবে এটাকে চাষ করছি। মানে অর্গানিকভাবে কি ওই স্পনটাকে আমরা দিচ্ছি খড়ের মধ্যে, এবার দেওয়ার ফলে আমরা কি ভুট্টা গুঁড়ি, বেসন, এই ভুট্টা গুঁড়ি, বেসন এইগুলি বেশি দিই। এটা দিয়ে আমরা ওইটা ওদের খাবারের তৈরি হয়ে যায়, ওইটা থেকে ওরা খাবার খায়, তার জন্য প্রোডাকশনটা আমাদেরও বেশি হচ্ছে এখন। আচ্ছা, আরেকটা বিষয় যে জানবো, এ তো রোগ পোকার কোনো সমস্যা নেই? এর রোগ পোকার সমস্যা নেই বলাটাও ভুল হবে, সমস্যা আছে। মানে মাশরুমের মধ্যে একটা হচ্ছে গ্রিন মোল বলে একটা রোগ আছে, বেডটা পুরো সবুজ হয়ে যায়, গ্রিন মোল। আর একটা হচ্ছে ব্ল্যাক মোলটা তবু আপনার ঠিকঠাকভাবে করা যেতে পারে, কিন্তু গ্রিন মোলটা একবার চলে আসলে ওটা একটু সমস্যাজনক। কারণ ওটা মানে কীভাবে আসে জানেন তো, ওই বীজের মাধ্যমে আসে, অনেক সময় খড়টা ঠিকঠাক শোধন না হলে খড়ের মাধ্যমে চলে আসে, খড়টাকে রোদ্দুরে শুকাতে হয়, এর জন্য গ্রিন মোলটা অনেকটা কেটে যায়। কিন্তু ব্ল্যাক মোলটা হলে কি, ব্ল্যাক মোলটা আসলে আমাদের নিম তেল হালকা উপরে স্প্রে করে দিলে, মানে নিম পাতাকে জলে ফুটিয়ে ওটাকে আমরা স্প্রে করে দিই, ওটাতে অনেকটা কেটে যায়। কিন্তু গ্রিন মোলটা একবার চলে আসলে ওটা ফার্মটাকে ভালো করে স্টেরিলাইজার করতে হবে, মানে স্প্রে করতে হবে, তারপরে আপনার 1 মাস রেস্ট দেওয়ার পরে আবার শুরু করতে হবে। মানে গ্রিন মোলটাই আমাদের মাশরুম চাষের মধ্যে একটু লক্ষণটা কি পুরোটাই সবুজ হয়ে যায়? পুরোটাই সবুজ হয়ে যায়। লক্ষণটা হচ্ছে পুরো যে প্যাকেটের মধ্যে যে বেড আপনার 16/22 PP মধ্যে যেটা থাকবে, ওটা পুরো বেডটা পুরো সবুজ হয়ে যাবে। ওতে কি হবে, প্রোডাকশনে আপনার একটাও মাশরুম কিন্তু ফলবে না। আর ব্ল্যাক মোলটা হলে গিয়ে তবু মাশরুমটা হয়, হয়তো 1 কিলো জায়গায় 300-400 হলেও হবে। কিন্তু আপনার গ্রিন মোলটা চলে আসলে ওটা কোনো মাশরুমই হবে না। তার জন্য কি হয়, আমাদেরকে হাতে স্যানিটাইজার নিতে হয়, যেন হাতের মধ্যে কোনো জীবাণু বা ভাইরাস কিছু না থেকে থাকে, বা বাইরে থেকে কোনো ব্যক্তি আমার ফার্মে ঢুকলে তাকে একটু স্যানিটাইজার করে দিতে হয়।
এইভাবে বাইরে থেকে জীবাণুটা ওটা অনেক সময় চলে আসে, অনেক সময় বীজের মাধ্যমে আসে ল্যাব থেকে, আবার অনেক সময় খড়ের মাধ্যমেও এসে থাকে। এবার ঠিকঠাকভাবে পরিচর্যাটা করলে অনেকটা আসে না। এবার এখন কি করছি, তার জন্য খড়টাকে আমরা বয়েলিং করছি। বয়েলিং বলতে কি, আমরা খড়টাকে গরম জলে আমরা মানে সিদ্ধ করছি, ওই 15 থেকে 20 মিনিট মতো জলটাকে ফুটিয়ে যে বাষ্পটা হচ্ছে ওই বাষ্পটা ওই খড়ের মধ্যে পাচ্ছে। ওটা সিস্টেম আছে, এই দেখুন আপনি দেখতে পাবেন, এইগুলো দেখালে বুঝতে পারবেন। তো এইভাবে আমরা অর্গানিকভাবেই চাষটা পুরোটাই করছি। আর যেমন আগে অনেকে ফরমালিন, বেবিস্টিন এগুলো ইউজ করতো, এগুলো করাটা ঠিক নয়, যেহেতু ফরমালিন তো জিনিসটা ভালো না, ফরমালিন শরীরে ক্ষতি করে। আমি ফরমালিন ওষুধ কিছু ইউজ করি না, আমি পুরোটাই অর্গানিকভাবেই চাষ করি। আর খড়টা ঠিক মতো নির্বাচন করতে, মানে কাঁচা খড় বা নতুন খড় হলে হবে না। মিনিমাম খড়টা 4 থেকে 5 মাসে পুরনো হতে হবে মিনিমাম, ওয়েস্টারের ক্ষেত্রে। আর পোয়ালের ক্ষেত্রে মিনিমাম 7 থেকে 8 মাস পুরনো হতেই হবে, আর না হলে মানে প্রোডাকশনটা ঠিকঠাক হবে না। আর শুধু যে খড়ে হয় তাও না, যে আখ হয় না, আখের যে রস খাওয়া হয়, ওই আখের যে খোয়াটা হয়, ওই খোয়াটা থেকেও মাশরুম হয়। ওটাকেও আমি করে দেখেছি যে ওটা থেকেও ভালোই ফলন পাওয়া যায়। কিন্তু ওটা কিভাবে করেছেন? ওটা আপনার ওই ছোট ছোট করে খড়ের মতো করে কাটা হয়েছিল, তারপরে ওটাকেও 4 থেকে 5 ঘন্টা চুন জলে ভেজানো পরে একটু হালকা শুকিয়ে ওই যেভাবে খড় দিয়ে করা হয় সেইভাবেই। কিন্তু এর থেকে ওতে রোগটা কম, সত্যি কথা বলতে এটাই। কিন্তু খোয়াটা তো পাচ্ছি না। আগে যেমন শাল বলা হতো না, যে গ্রামের সাইডে পাওয়া যেত, এখন থেকে আখটা কতটা লাগাচ্ছে না, বাইরে থেকে যে আখটা আসছে এমনি খাওয়ার জন্য, ওদের কাছ থেকে আমি কালেকশন করেছিলাম, কিন্তু আমি প্রোডাকশন ভালোই পেয়েছিলাম ওটা থেকে। ওটা থেকেও করা যায়। আর এটা তো বিশেষ করে বোঝা যাচ্ছে যে এর মধ্যে খরচ কম, জায়গা দরকার খুব একটা বেশি হয় না, এবং পরিচর্যা যে খুব একটা বেশি সেটাও দরকার হয় না, না। পরিচর্যা যে খুব বেশি সেটা দরকার হয় না। মাশরুমের ক্ষেত্রে আপনার ওয়েস্টারের ক্ষেত্রে 2 টাইম জল স্প্রে করতে হবে, সকালে 1 টাইম, বিকালে 1 টাইম, আর আদার্স কিছু তো দেওয়ার দরকার নেই। আর পোয়ালের ক্ষেত্রে একটু সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে কি, মানে পোয়ালটাকে কি করতে হবে আপনার 8 দিনের পর থেকে একটু হাওয়া খাওয়াইতে হয়। মানে পুরোটাই ওরা তো ঢাকা থাকে পলিথিন দিয়ে, যেহেতু অক্সিজেন যাতে না পায়, কিন্তু 8 দিন পর থেকে ওদের অক্সিজেনের দরকার আছে। তখন কি করতে হয়, আধা ঘন্টা 1 ঘন্টা একটু হাওয়া খাইয়ে আবার ঢাকা দিতে হয়। এটা 2 টাইম করতে পারলে খুব বেটার হয়। আর যদি হাওয়া না খাওয়াইতে পারেন তাহলে কী হবে, মাশরুমগুলো ঠিকঠাক হবে না, মানে গুটিগুলো আসবে, গুটিগুলো নষ্ট হয়ে যায়। বড় মাশরুমগুলোও মানে কেমন একটু থ্যাঁসে পাড়া হয়ে যায়। এইভাবে মানে মেনটেন্স একটু করতে হয় পোয়ালটা যেমন দামও একটু বেশি, প্রোডাকশনও বেশি, এটাতে একটু মেনটেন্স টাইমটাও একটু বেশি লাগবে। আর এই যে আপনি পোয়াল ছাতু করেছেন বর্ষাকালে এবং সেটা এখনো ফলন দিচ্ছে, ওয়েস্টার মাশরুম সেটাও কিন্তু চাষ করেছেন, তো কি ধরনের, বিশেষ করে আমি বলছি যে পরিচর্যাটা দরকার হয়ে থাকে, তো ফলনটা কতদিন পর থেকে শুরু হয়? হ্যাঁ, তাহলে পোয়ালটা ক্ষেত্রে বলি। পোয়ালটা আপনি যদি আপনার খড়টাকে ওই 5 থেকে 6 ঘন্টা চুন জলে ভেজানোর পরে আপনি রোদ্দুরের মধ্যে না দিয়ে ছাওয়ার মধ্যে একটু জলটা ঝরিয়ে নিয়ে ওটাকে দেখবেন যে হাত দিয়ে মুঠো করে ধরলে যেন জলটা টপ টপ করে না পড়ে। মানে খড়টা ভেজে থাকবে, ময়েশ্চার থাকবে, 70% ময়েশ্চার থাকবে, আর 30% খড়টা শুকনো থাকবে। এই খড়টা নিয়ে গিয়ে এবার আপনি বেডটা যেভাবে লাগানো হয়, ওটা তো ধরুন না দেখলে বুঝতে পারবেন না, তো ওইভাবে লাগিয়ে এবার বেসন, তারপরে ভুট্টা গুঁড়ি, গমের ভুসি, এইগুলো দিয়ে আমরা ওর মধ্যে দেওয়া হয়। এবার তারপরে খড়টা ঢেকে দেওয়া হয়। এবার এতে পুরো 7 দিন আপনাকে পুরো বেডটাকে পুরো ঢেকে দিতে হবে পলিথিন দিয়ে। ঢেকে দেওয়ার পরে 7 দিন পরে কি করলেন, যখন দেখবেন যে হালকা হালকা মাইসিলাম আসছে, তখন দেখবেন যে ওটা কিন্তু 6 দিনের মাথাতেও খুলে দিলে হবে না, বা 8 দিনের জায়গায় 10 দিনের মাথাতেও খুলে হবে না, ওই 8 থেকে 9 দিনের মাথাতেই ওটাকে খুলতে হবে। এইভাবে করলে প্রোডাকশনটা ভালো হবে। করলে কি তখন দেখবেন হালকা হালকা পোস্ত দানার মতো কুড়ি আসছে, তখন এবার আপনি আধা ঘন্টা 1 ঘন্টা একটু হাওয়া খাইয়ে দিলেন। হাওয়া খাইয়ে দেওয়ার পরে দেখলেন যে হ্যাঁ বেডটা হালকা হালকা শুকনো হয়ে আসছে, আবার ঢাকা দিয়ে দিলেন। তারপরে কিন্তু আপনি 2 দিন বেডটাকে খুলবেন না, দেখবেন 11 দিনের মাথায় বড় বড় টিউবার চলে এসছে, মানে যেটা কুড়ি বলছেন আর কি। কুড়িটা আসবে, তখন দেখবেন যে কুড়িগুলো শুকাবে না। আর যদি কেউ হয়তো দেখা গেল যে বেডটা 5 দিনের মাথায় খুলে দেখলো যে কেমন হচ্ছে দেখি, এইভাবে দেখতে গেলে কিন্তু প্রোডাকশনটা অলরেডি কমে যাবে। কিন্তু আমি কি করি, 8 দিনের পরেই খুলবো, আর 9 দিন বন্ধ থাকবে, আবার 10 দিনের মাথায় একবার খুলবো, দেখে নেবো যে কুড়ি এসছে, তখন আমি হালকা করে জল স্প্রে করলাম। ব্যাস, এইভাবে করলে প্রোডাকশনটা ভালো হবে এবং আপনি লাভটা ভালো পাবেন। আর যদি ওই বারবার খুলে দেখেন ঢাকাটা, তাহলে কি হবে, মানে আর্দ্রতাটা ওখানের মধ্যে কমে যাবে। আর্দ্রতা কমে গেলেই গুটিগুলো শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে আপনার প্রোডাকশন অলরেডি কমে যাবে। তো এইভাবে করলে আপনার ফলনটা ভালো পাওয়া যায়। আজকে আমরা একজন এমন সফল চাষি বন্ধুকে পেয়েছিলাম যিনি পোয়াল মাশরুম চাষ করেছেন, পাশাপাশি তিনি ওয়েস্টার মাশরুমও চাষ করে আজকে পুরোপুরি কিন্তু তিনি আজকে সফল হয়েছেন, স্বনির্ভর হয়েছেন। আজকে আমরা এসেছিলাম বোলপুর শ্রীনিকেতন ব্লকের অন্তর্গত বাহিরি গ্রামে। এতক্ষণ এই অনুষ্ঠানটি শুনলেন ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন আমাদের এই কিষাণ বাণী অনুষ্ঠান শেষ করছি।